সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ প্রবাসী মুখের 713তম পর্ব প্রচার হচ্ছে। আমাদের সাথে আলোচনার জন্য আজ প্রবাসী মুখে দুজন অতিথি রয়েছেন। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট এলিনা খান, মানবাধিকার কর্মী। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরেকজন উপস্থিত রয়েছেন গিয়াস আহমেদ, সভাপতি, আমেরিকা বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাকেও বাংলা ভিশনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন আমাদের গিয়াস আহমেদ ভাই। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানে চেম্বার অফ কমার্সের সভাপতি, পাশাপাশি তিনি সেখানকার স্থানীয় রাজনীতির সাথেও জড়িত। তার দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা সম্প্রতি দেখলাম যে যুক্তরাষ্ট্রে ধরপাকড় চলছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন আসার পর, এবং আমাদের বাংলাদেশি 39 জনকে 2 আগস্ট তাদেরকে পাঠানো হয়েছে, তো ফেরত পাঠানো হয়েছে। এই ধরপাকড়ের কারণ কি, এবং এই যে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশিরাও সেখানে রয়েছে? ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। আসলে প্রথমে আমি বলতে চাই যে প্রবাসীদের যে একটা অবদান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, সেটা কিন্তু বাংলাদেশের সরকার, পলিটিশিয়ানরা সেটা কিন্তু আলোচনা করেন না। আজকে দেখেন, আপনি যে কথা বললেন যে কিভাবে বিদেশে মানুষ যায় কষ্ট করে, এবং তাদেরকে কিভাবে আবার বেরো করে দেওয়া হয়। নট অনলি আমেরিকা, আজকে মিডল ইস্ট থেকে কীভাবে বের করে দেওয়া হচ্ছে, সারা বিশ্ব থেকেই তো, মালয়েশিয়া বলেন, মানে অনেক দালালের মাধ্যমে যাচ্ছে। বর্ডার দিয়ে কিভাবে মানবতার জীবন, মানে 1 মাইল 2 মাইল হেঁটে, মানে 2 দিন 1 মাস 2 মাস হেঁটে, মানে বন জঙ্গল পাহাড় পর্বত পেরিয়ে যাচ্ছে মানুষ। এবং তারা যদি বাংলাদেশের মানুষের কাছ থেকে যদি তারা সম্মান না পায়, যদি তাদের স্বীকৃতি না থাকে এই ত্যাগের, সেটা কিন্তু আমরা একজন প্রবাসী হিসেবে আমি এটার প্রতিবাদ জানাই যে কোনো সরকারি ঠিকমতো তাদেরকে ব্যবহার করেন না। এবং এবার ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইনু সাহেবকে। গতকাল দেখলাম তিনি যে এই জুলাই সনদ, যে সনদে তিনি প্রবাসীদের কথা বলেছেন, প্রবাসীদের ভোটাধিকারের কথা বলেছেন। আমরা ওই প্রসঙ্গে আসবো। আমরা এখন একটু জানতে চাচ্ছি যে মানে এই যে ফেরত পাঠানো, সেটা আসছি যে সেটা হলো যে এই প্রবাসীরা মানে বিভিন্ন সময়ে কষ্ট করে থাকে এবং তারা সংগ্রাম করে থাকে। তো এখন যুক্তরাষ্ট্রের, যেটা আপনার প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এবার দ্বিতীয়বার ক্ষমতায় আসবার পরে তিনি তার যে নির্বাচনী একটা এজেন্ডা ছিল, যে তার আগে ওনার আগে ছিল ডেমোক্রেটিক আপনার জো বাইডেন। আপনারা জানেন জো বাইডেন এমন কিছু কাজ করেছে, বর্ডার খুলে দিয়েছিল আর কি, মানে টোটালটা মেক্সিকো বর্ডারটা খোলা ছিল। আচ্ছা, মানে হাজার হাজার ইলিগাল ইমিগ্রেন্ট প্রতিদিন আসতো, এবং সেখানে একটা সন্ত্রাসী হতে পারে, সেটা একটা ধর্ষক হতে পারে, ক্রিমিনাল হতে পারে, কোনো রকম চেক হচ্ছে না। তো এসে তারা বিভিন্ন বড় বড়, এটাকে বলে সেঞ্চুরিয়ান সিটি, সেই সমস্ত সিটিতে গিয়ে তারা হোটেল, সরকার তাদেরকে হোটেল দিচ্ছে, খাবারের ব্যবস্থা করছে, অথচ লোকাল অনেক লোকজন আছে যারা খাবার পাচ্ছে না। তো এগুলি কিন্তু জনমতের মধ্যে, আমেরিকানদের মধ্যে একটা বিরূপ ধারণা জন্মেছে যে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, যে এইভাবে যদি বর্ডার দিয়ে লোকজন আসতে থাকে, আর যদি মানে বড় বড় শহরগুলি কি, যেমন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডাম তাদেরকে হোটেলের 5 স্টার হোটেলের থাকার ব্যবস্থা করে দিয়েছে, তো বিলিয়নস অফ ডলার খরচ হচ্ছে। তো এগুলি নিয়ে কিন্তু ডেমোক্রেটিকদের ভরাডুবি হয়েছে এই ইমিগ্রেন্টের এই ইস্যুটার কারণে। সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এখানে একটা সুবিধা নিয়েছে। সে বলছে না, এই ধরনের বর্ডার বন্ধ করতে হবে, ইলিগাল লোক আসছে, সন্ত্রাসী, এগুলিদেরকে আমরা রিপোর্ট করবো। এটা কিন্তু নির্বাচনী একটা এজেন্ডা ছিল। তো সেই ক্ষেত্রে নির্বাচনী যে একটা প্রতিশ্রুতি ছিল, সেটাই তিনি বাস্তবায়ন করছেন। এটা জনগণের যে একটা দাবি, যে যারা বর্ডার দিয়ে ঢুকছে যেভাবে, তাদেরকে মানে রাখা যাবে না। তো তারই মানে ফলশ্রুতিতে এই আইস যেটা এজেন্ট আছে, বর্ডার প্রোটেকশন যে এজেন্সিটা আছে, তারা আইসে তারা কিন্তু এখন ধরপাকড় শুরু করছে। এখন কাদেরকে ধরছে? যারা মনে করেন যাদের ব্যাকগ্রাউন্ডে ক্রিমিনাল আছে, মানে তারা অন্যায় কাজ করেছে, অ্যারেস্ট হয়েছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তারপর অনেকেই পলিটিক্যাল অ্যাপ্লাই করেছে, পলিটিক্যাল অ্যাসাইলাম, কিন্তু অ্যাপ্রুভাল হয়নি এখনও। এবং তাদের যদি ধরতে পারে যে কোনো কারণে, তাদেরকেও মানে যেহেতু তাদের এখনও অ্যাপ্রুভাল হয় নাই, অতএব তারাও এই ক্ষেত্রে অনেককে ডিপোর্ট করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ খুবই স্বাধীন। তারা এর মধ্যে কিন্তু আপনার ওই বিচারক একজন আছেন, জিয়া কোপ, তিনি কিন্তু এই ধরনের ধরপাকড় মানে বন্ধের একটা নির্দেশ
দিয়েছেন। তো অনেক বিচারকই কিন্তু এই ধরনের মানে এই ট্রাম্প প্রশাসনের মানে নীতিমালা মানছেন না। তারা বলছেন এটা অমানবিক, এভাবে ধরপাকড় চলবে না। তো তারপরও আপনার আইস মানে ধরপাকড় করছে। তো করণীয়টা কি? আমাদের করণীয় হলো যে যারা এই কাগজপত্র ঠিকমতো নেই তাদের কিন্তু সতর্কভাবে চলতে হবে। তাদেরকে যাতে রাস্তাঘাটে যেন ঠিকভাবে, গোটা আমেরিকাতে নাকি কিছু কিছু প্রদেশে না, যেখানে বেশিরভাগ ইলিগাল বা আনডকুমেন্টেড লোকজন তো বড় বড় শহরে থাকে। বড় বড় শহরে থাকে, যেমন নিউ ইয়র্কে, ক্যালিফোর্নিয়া, মিশিগান, তারপরে শিকাগো, এই ধরনের নিউ জার্সি, এই ধরনের বড় বড় শহরগুলিতে সাধারণত থাকে। আর ছোট ছোট শহরে সাধারণত কম থাকে, কারণ সেখানে আপনার হোয়াইট অধ্যুষিত এলাকা, সেখানে কাগজপত্র না থাকলে কাজও করার সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমরা নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া বা বড় বড় শহরগুলিতে এই আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে আমাদের যারা হিউম্যান রাইটস কর্মী আছেন বা অ্যাটর্নি, তারা সবসময় পরামর্শ দিয়ে থাকেন যে যদি কেউ নক করে দরজা, যদি সেটা যেই হোক, যদি অর্ডার ওয়ারেন্ট যদি না থাকে, তাহলে যদি দরজা না খুললে, দরজা ভেঙে ঢোকার সুযোগ নেই যদি ওয়ারেন্ট না থাকে। তো অনেক সময় দেখা যায় এজেন্ট এসে নক খুলে দিল, তখন তারা ইচ্ছা করলে কাগজপত্র না দেখাতে পারলে অ্যারেস্ট করতে পারে। তো আরেকটা জিনিস হলো যে রাস্তাঘাটে আননেসেসারি ঘোরাফেরাও দরকার নেই, চার দোকানে বসে আড্ডা মারার দরকার নেই যাদের কাগজপত্র নেই। তো সেক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি। আমরা আপনার কাছে আবার আসবো। আমি অ্যাডভোকেট এলেনা খান, আপনার কাছে একটু জানতে যাচ্ছি, যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তাদের কেউ কেউ অভিযোগ করেছেন, সবাই তো কথা বলেনি, গণমাধ্যমের সাথে অভিযোগ করেছেন যে তাদের একদম 60 ঘন্টার যে জার্নিটা ছিল একটা অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে আসতে হয়েছে, কারণ অনেকেরই বা তাদের সবারই হ্যান্ডকাপ পরা ছিল। তো তারা অবৈধ হোক, কিন্তু তাদের এরকম ফেরত পাঠাতে পারে যদি যুক্তরাষ্ট্রের আইন সেটা পারমিট করে। কিন্তু এই যে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাদেরকে ফেরত পাঠানো বা তাদের মানবাধিকার বিষয়গুলো না দেখা, এই বিষয়টা আসলে কিভাবে? ধন্যবাদ। আমি একটু এইভাবে চাই, কারণ আমাদেরও অনেক পরিচিত জন আসছে, কিন্তু আমি কারোর কাছ থেকে শুনলে যে হ্যান্ডকাপ পরা, মানে যখন ফ্লাইটে উঠেছে তার পর্যন্ত হ্যান্ডকাপ ছিল, কিন্তু ফ্লাইটে ওঠার পর কোনো হ্যান্ডকাপ পরায় কাউকে নিয়ে এসছে আমাদের অনেকে পরিচিত, আমি জানি না, কিন্তু তারা কিন্তু এসছে এইভাবে। তো আমার কথা হলো যে ধরেন ওদের না, সারা ওয়ার্ল্ডে যদি কেউ অবৈধভাবে বসবাস করে, যদি আমার বাংলাদেশেও কেউ বসবাস থাকে আর আমরা যদি জানি, তো পুলিশ তাকে ধরতে বাধ্য, এটা ল। আমার দেশে আমি যদি লিগালি না থাকি আমার দেশে বা অন্য দেশে, তাহলে সেক্ষেত্রে তাকে ধরবে এবং তাকে ফেরত পাঠাবে। যা ইদানিং ধরেন ভারতীয়রা পুশ করছে, আমাদের বাংলাদেশে ভাষা হলেই পুশ করে দিচ্ছে। আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে ওদের যদি হ্যান্ডকাপ পরে আসলে, আপনি জানেন যে বিভিন্ন জায়গার থেকে এসছে, ধরেন কেউ নিউ ইয়র্কের থেকে এসছে, কেউ লস এঞ্জেলস থেকে, তো দূরত্ব কিন্তু অনেক। এই দূরত্বটা কম করে হলে 22 ঘন্টা, মানে কমটা হচ্ছে 22 ঘন্টাটা মানুষকে হ্যান্ডকাপ পরা রাখবে, সে বাথরুমে যাবে না, তারপর হ্যান্ডকাপ পরা রাখলে সে খাবে কী করে, মানে এত ঘন্টা সে খাবার পাবে না, একটু অস্বাভাবিকতা এটা আমার কাছে মনে হচ্ছে। তবে যদি সে সত্যিকারই তারা যদি এই 22 ঘন্টা তাদের খাবার না দেয়, তারা না খায় থেকে, তারা বাথরুমে গেল না, বা বাথরুমে গেলে কে খুলে দিচ্ছে ওই হ্যান্ডকাপটা, কিন্তু একটা খুলতে হবে বাড়িতে। তো এই জায়গাগুলোর থেকে আমার কাছে মনে হয়েছে যে একজন যিনি ভিকটিম, তার যদি সরাসরি কথাগুলো শুনতে পারতাম তা আরও ভালো করে বলতে পারতাম। তবে যদি সত্যিকারইভাবে এভাবে আসে তো অবশ্যই এটা অমানবিক। একটা মানুষ ফ্লাইটে আসে, ফ্লাইট উপরে, এখন সেখানে ধরেন তার বাথরুম ওয়াশরুমে যেতে হবে, তাকে খেতে হবে, তার একটু ঘুমও চাপে, কারণ আপনি এত ঘন্টা তো সব জেগে থাকবে না। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এরকম ঘটনাটা তো অবশ্যই অমানবিক এবং এটা করা উচিত না। কারণ আরেকটা জিনিস আমরা কিন্তু যে ভারত বা অন্য দেশে ফেরত পাঠিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু দেখেছি এবং তারাও কিন্তু একই অভিযোগ। না, আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হ্যান্ডকাপ পরা হচ্ছে ধরেন আমেরিকান গভর্নমেন্ট পরায় উঠাই দিল, তারপরে তো কিন্তু তার আমেরিকান গভর্নমেন্টের আন্ডারে নেই, ওটা হয়তো বাংলাদেশে ইমিগ্রেশন তাকে নিয়ে নিল, তাহলে তাকে যদি ইমিগ্রেশন নিয়ে ফেলে তো তখন বাংলাদেশে ইমিগ্রেশনাররা কেন হ্যান্ডকাপ পরা উঠালো? আমার প্রশ্ন তো আবার এই জায়গায় আসে। আপনাকে হ্যান্ড ওভার করা হলো কার কাছে? আপনাকে ডিপোর্ট করা হচ্ছে ফ্লাইটের টিকিট দিয়ে, সেই টিকিটটা ধরেন ওরাই দিয়ে দিল এবং ওরা কোনো জিনিস নিতে দেয় না, মানে এক কাপড়ে উঠাই দেয়, আপনি যাই থাকুক না কেন সেগুলো কিছু আনতে দেয় না। এটাও তো এক ধরনের না, এক ধরনের বা ধরেন না, ওরা যেখানে পাবে অবৈধ হিসাবে
এটা আমার এখন একটা কথা আছে যে আমাকে আমেরিকাতে যেতেই হবে কেন বা অন্য দেশে যেতে হবে কেন ইললিগালি। দেখেন অভিবাসনে আমরা বলতে চাই যে লিগালি তারা যাক এবং আমাদের সেই পথটা গভর্নমেন্ট থেকে খোলা উচিত। কিন্তু আপনি যখন ইলিগালি যাবেন তখন আপনি ওটা মানে সারা পৃথিবীতে যেখানে যান না কেন, ইভেন আপনি যদি এখানেও আসেন, বাংলাদেশেও আসেন, তাহলে সেখানে বাংলাদেশ সরকারও কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি একটা আইনগত পদক্ষেপ গ্রহণ করে যান। আপনি ডলার আমি যেমন ধরেন আমেরিকার অনেক স্টেটগুলো ঘোরার আমার একটা সুযোগ হয়েছে। আমি দেখেছি যে ধরেন জ্যাকসন হাইটে যান নিউ ইয়র্কের, উনি আরও ভালো বলতে পারবেন। ওখানে গেলে পরে আপনি বুঝতেই পারবেন না যে আমি কি আমেরিকায় বসবাস করছি নাকি অন্য দেশে, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ মিলে আর মানে একটা জায়গা আছে। তো এই জায়গাগুলো থেকে চিন্তা করতে হবে, যদি আমি যদি অবৈধভাবে যাই, যতক্ষণ তো আমার পেপারস না মানে ঠিক থাকে, তখন তো উনি যে বললেন যে সতর্কতার সাথে অবস্থান করতে হবে এবং তাকে সতর্কভাবেই থাকতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যেখানে পুলিশের দৃষ্টিতে আমি এসে যাই, তাদের সার্ভিলেন্সে চলে আসে। যদি আসে যায় তাহলে কিন্তু তারা আমাকে যেভাবেই হোক আমাকে নজরদারি করবে এবং আমাকে কিন্তু ধরে পাঠিয়ে দিতে পারে। আমাদের দেশের বাংলাদেশিরা, আমি ভারতের কথা যাচ্ছি না, বাংলাদেশের সবচেয়ে বেশি হয়েছে কিন্তু ভারত। কিন্তু বাংলাদেশের যেগুলো হয়েছে তারা আমরা মাঝে মাঝে কখনো কখনো আমাদের আচরণ একটু অন্যরকম হয়ে যায়। আমি বলবো যে ভাইরা বা যে বোন বা ভাই, বেশিরভাগ ভাইরাই গেছেন, তো তারা যদি এরকম শিকার হয়ে থাকে নেক্সটে আমার বলবো যে কোনো দেশেই আপনি যান না কেন, যাওয়ার জন্য সবাই, আমাদের দেশে যেহেতু ওরকম চাকরির ব্যবস্থা নেয়, ব্যবসার ব্যবস্থা নেয়, সেরকমভাবে সিস্টেম গড়ে ওঠেনি, যার জন্য আমরা বাইরে যেতে খুব করি। তো যেখানে যান না কেন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, যে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যদি ওখানে যাওয়ার পরে আমার ইলিগালি এটা পাই তাহলে কিন্তু আমাকে কিছুই পাবো না। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমি যখন এবার ওমরাতে গেলাম হজের সময়, আমি যে হোটেলে উঠলাম, একটা ছেলে আছে, সে তার কাগজ হয়নি, সে কিন্তু একটা ধোকা খেয়ে চলে আসছে, ওখানে গিয়েছে। বাট দুঃখের বিষয় এটা যে ছেলেটা সারা রাত ধরে কাজ করে, 10 তলা প্রত্যেকটা বিছানাপত্র ঠিক করে এবং তাকে যে টাকা দেওয়া হয় সে কোনো রকম বাড়িতে পাঠায়, কিন্তু সে বাইরে যেতে পারে না, কারণ বাইরে গেলেই সৌদি পুলিশ তাকে ধরবে, কারণ তার কাজের কোনো কাগজপত্র নেই। তো এই যে তাকে যে মানবিত জীবনযাপন করতে হচ্ছে, তার যে লোকটা তাকে হোটেলে কাজ দিয়েছে সে কোনো রকম খাওয়ারও নাই, আমরা অনেক কিছু খাবার পাই না, ওই ছেলেটাকে আমরা বলছি তুমি এসে খাবার নিয়ে যাও। তো অমানবিকভাবে এই ছেলেটা যখন গেছে সে বলছে যে আমাকে নিয়ে গেছে আমার রিলেটিভ। তো সারা বিশ্বে কিন্তু এটা আছে যে ইলিগালভাবে যাওয়া যায়। আপনি যেটা বলছেন সেটা যদি সত্যি আসে, আমি মনে করবো যে এটা খুবই অমানবিক এবং এই বিষয়ে আমার মনে হয় যে আমেরিকান অ্যাম্বাসিতে সে লিখতে পারে। হতে পারে আমি অবৈধভাবেই গিয়েছি, হতে পারে আমি ঠিক ছিলাম না, হতে পারে আমি খারাপ কাজ করছি, কিন্তু আমাকে যে রাইটসগুলো আমাকে দেওয়া আছে সেই রাইটসগুলো আমি পাই নাই। সেই জন্য সে অ্যাম্বাসি থেকে গভর্নমেন্টের মাধ্যমে তাকে মানে আমি সেটাই গ্যাস আমাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে যারা এইভাবে পাঠানো হলো বা অমানবিকতার শিকার, তারা কি প্রতিকার চেয়ে বা তাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ল পারমিট করে কিনা বা আদালতে মামলা করতে পারে কিনা, অথবা প্রতিকার চাইতে পারে কিনা, অথবা অভিযোগ জানাতে পারে কিনা যে আমাদেরকে এইভাবে, কারণ দিন শেষে তো তারা মানুষ না। এটা নিয়ে তো মানে হিউম্যান রাইটসগুলি আলোচনা করছে, হিউম্যান রাইটস সংগঠনগুলি প্রতিবাদ করছে এবং আমি যে বললাম অনেক জাজ প্রতিবাদ করছে, বের করা যাবে না, হিউম্যান রাইটস লঙ্ঘন করা যাবে না। এটা আমেরিকা তো একটা হিউম্যান রাইটসটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বিশ্বব্যাপী তারা তো হিউম্যান রাইটসের কথা বলে। সেক্ষেত্রে যেহেতু মানে আমি বললাম যে জনগণের মানে একটা যে ম্যান্ডেট আছে যে এদেরকে বের করে দেওয়া হবে, আর যেহেতু ডোনাল্ড ট্রাম্প একটু তো একঘরে একটু আছেই, মানে কি লিগ্যাল আমেরিকান, তারা তো চায় না যে যারা শ্রমিক তারা তো চায় না ইলিগেল লোক থাকুক, তাদের জবটা তো নিয়ে এসছে তারা। যেমন তারা যদি এখন ফর এক্সাম্পল $40 পার আওয়ার পাচ্ছে, আর যদি ইলিগেল আমি কোম্পানি একটা, আমি যদি এখন $10 দিয়ে কাজ করা ইলিগেলকে, তো যে আমি তাহলে ওই $40 দিব না। সেক্ষেত্রে জনগণ তো একটু বিক্ষুব্ধ আছে ইলিগেল লোকের কারণে, কিছুটা না ভালো বিক্ষুব্ধ। তো সেই কারণে কিন্তু এই জায়গায় ঠিক এই জায়গায় জানতে চাচ্ছি যে এটা ধরেন যারা কোম্পানির মালিক বা নেটিভ আমেরিকান যাদেরকে বিভিন্ন কলকারখানা চালাতে অথবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালাতে, তারা তো ওইটাকেই চাইবে যে যারা তাদের কম পয়সায় কাজ করানো যায় তাদেরকে রাখতে চাইবে তো না। যেমন এই জন্য এখন কড়াকড়ি হচ্ছে, আগে যেমন এটা চেক করতো না যে আমার কোম্পানি, যেমন আমার কোম্পানিতে প্রায় 3000 এমপ্লয়ি আছে, এখন সেখানে আমার একটা ইলিগাল লোক এখন নাই। আচ্ছা, নাই কারণ আমি জানি যে যদি আমাকে ধরা পড়ে আমাকে ফাইন করবে। তো সেক্ষেত্রে এখন সকলেই সতর্ক হচ্ছে এবং যারা ইলিগাল
আনডকুমেন্টেড, তাদেরকে চাকরিও এখন পাওয়াটা সমস্যা হচ্ছে, অনেকে ভয় চাকরি তাদের দিচ্ছে না। তো যেটা নাকি আপা বললেন যে আমাদের বাংলাদেশের উচিত যে ভোকেশনাল স্কুলগুলি করা, যাতে ভোকেশনাল স্কুল, নার্সিং স্কুল এগুলি হলে হয় কি কারিগরি প্রশিক্ষণটা, এগুলি কিন্তু ডিমান্ড আছে। বিদেশে যাওয়ার আগে একটা প্রতিষ্ঠান থাকা উচিত, যারা বিদেশে যাবে তাদেরকে মিনিমাম 6 মাসের ট্রেনিং নিতে হবে। ট্রেনিং ছাড়া যাওয়া যাবে না। আমি কিছু জানলাম না, আমি বিদেশে গিয়ে কিন্তু একটা অমানবিকভাবে আপনার এই নার্সিংয়ের যে কত নার্স তাদের যে কত ডিমান্ড আমেরিকাতে, আমরা তো ওই ফিল্ডে আছি, কি বলে হেলথ রিলেটেড ফিল্ডে। এখন একটা নার্সকে আমরা মনে করেন $70-80 $100 পর্যন্ত পার আওয়ার আমরা দিয়ে থাকি, এত ডিমান্ড সেখানে। তো এখন আপনার এখানে ভালো একটা ইউনিভার্সিটি নাই নার্সিংয়ের, আমেরিকাতে আপনার নার্সিংয়ের উপরে গ্র্যাজুয়েশন হচ্ছে, পিএইচডি করছে তারা, মানে কি বলে MBA হচ্ছে নার্সিং এর উপরে। আপনি কেরালা দেখেন, কেরালা নার্সের কিন্তু খুবই ডিমান্ড সারা ওয়ার্ল্ডে। এই সরকার, যে কোনো সরকার যদি মানে কয়েকটা নার্সিং ইনস্টিটিউট করে, ইউনিভার্সিটি করে, এবং সেখানে ভালো ইংলিশ জানতে হবে, তাকে ইংলিশ জানতে হবে, এবং কত ধরনের ট্রেনিং আছে আপনার ভোকেশনাল, প্লাম্বিংয়ের উপরে হতে পারে, আপনার বয়লারের উপরে হতে পারে, যে ডিমান্ড বিদেশে, হ্যাঁ, প্লাম্বিং, বয়লার, ইলেকট্রিশিয়ান। যদি এই সিস্টেম পরিবর্তন করতে পারে তাহলে লাভবান কি হবে? সরকার, দেশ প্রচুর মানে রিমিটেন্স আসবে। আজকে প্রবাসীদের রিমিটেন্সে এই সরকার চলছে, বাংলাদেশ চলছে। আমি একটু বলতে চাচ্ছি এভাবে যে দেখেন, ইন্ডিয়া কিন্তু ইয়ের দিক দিয়ে মানে আপনার ভোকেশনাল যে ট্রেনিং, আপনার নার্স, কেরালার নার্স কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত। আপনি বড় বড় হসপিটাল কিন্তু প্রথমে যে ডিমান্ডটা দেয় সেটা কেরালা যে নার্সগুলো আছে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে দেয়, কারণ তাদের সবচেয়ে ব্যবহারটা ভালো, তারা যেভাবে হ্যান্ডেল করে ইয়েকে মানে আপনার পেশেন্টকে, এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কথা হলো যে সরকার জানে আমরা জনশক্তির দিক দিয়ে আমরা অনেক বেশি, তাহলে এই জনশক্তি কোথাও না কোথাও দিতে হবে। আমাদের এত ধরেন কিশোর গ্যাং হচ্ছে, অনেক খারাপ জিনিস হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে কাজ নাই, আমাদের লুটেপুটে খেতে হবে, দুর্নীতি, সব কিছু মিলে একটাতে হয়ে গেছে। আপনি যদি ভোকেশনাল ট্রেনিং, সবচেয়ে আরেকটা বড় কথা এখানে বলতে চাই, সারা ওয়ার্ল্ডে এখন যান ইন্টার পাস করার পরে ওখানকার যারা সিটিজেন আছে তারা এখন হেলথে ঢুকে যাচ্ছে, মানে নার্সিংয়ে ঢুকছে, কারণ ওখানে বেশি টাকা, নার্স যারা থাকে তারা বেশি টাকা, যারা যদি বিরুদ্ধদের দেখে, মানে যারা ধরেন স্ট্রোক করে বাড়িতে আছে তাদের ফিজিওথেরাপি দিবে, তাদের অনেক টাকা। এবং এই ডিমান্ডগুলো কিন্তু ইউরোপ আমেরিকাতেই বেশি, মিডল ইস্টে, জাপানে, আপনি জাপানেই দেন না কেন, আপনার এই যে নার্সিং ইনস্টিটিউট যদি করে, মানে ইউনিভার্সিটি, মানে আপনার এই যে ছোটোখাটো কোর্স না, মানে ভালো আপনার গ্র্যাজুয়েট হবে, গ্র্যাজুয়েশন করবে এই নার্সিংয়ের উপরে, এবং সেটা আমেরিকান স্ট্যান্ডার্ড হতে হবে। তাহলে আপনার এখান থেকে ডাইরেক্ট গ্রিন কার্ড নিয়ে আমরাই স্পন্সর করতে পারি। আমি গতবার আমার কিছু নার্স লাগবে, তাতে আমি ফিলিপিনে যোগাযোগ করলাম, আচ্ছা, মানে আনবার জন্য। কেন? বাংলাদেশে যদি ওই মান ঠিক রাখতে হবে, যে তাহলে এখান থেকে পরীক্ষা হবে, এই পরীক্ষাটা স্ট্যান্ডার্ড হতে হবে, মানে আমেরিকান, তাহলে এখান থেকেই সে সার্টিফিকেট পাবে, আমেরিকান সার্টিফিকেট, মানে ওই ধরনের, মানে তাহলে আপনার গ্রিন কার্ড নিয়ে চাকরি নিয়ে এখান থেকে যেতে পারবে। এবং এটা হিউজ, নট অনলি আমেরিকা, ইউরোপ, মিডল ইস্টে, জাপান, যেখানে যান নার্সিংয়ের অনেক ডিমান্ড আছে। আমরা আশা করব যে সরকার এই বিষয়ে গুরুত্ব দেবে। আমি অ্যাডভোকেট এলিনা খান আপনার কাছে একটু আবার আসছি। গিয়াস আহমেদ বলছিলেন যে অনেকেই অবৈধভাবে যায়, বাংলাদেশিরাও সেখানে রয়েছে। তো এই যে অবৈধভাবে যায় যারা, তারা তো আসলে আকাশপথেই যায়, তারা তো অন্যভাবে তো যাওয়ার খুবই, মানে আমেরিকার মতো দেশে তো যাওয়ার আর অন্য কোনো উপায় নেই। আছে যেমন আমি বলি, এটা কারেকশন করি, যেমন এখন অনেক লোক, আমার কয়েক হাজার লোক এই 1-2 বছরে, 2-3 বছরে ঢুকেছে, মানে মিনিমাম 20-30 হাজার লোক ঢুকেছে বর্ডার দিয়ে। কিভাবে? এখান থেকে ব্রাজিলে যায় বা নর্থ আমেরিকা, সাউথ আমেরিকার যে কোনো একটা কান্ট্রিতে যায়, যেখানে ইজি যাওয়াটা, ছোট ছোট, মানে যেটা আমেরিকান বেল্ট আছে, যে বেল্টে ঢুকতে পারবে, এটাই তো কথা। ওখান থেকে তারা হেঁটে, দেখেন আমি যে প্রথম বলেছি, কিন্তু তারা মানে জঙ্গল দিয়ে হেঁটে, পাহাড় পর্বত হেঁটে, পানি মানে সাঁতরিয়ে, মানে যেগুলিতে মানে বর্ডার মানে নাই, মানে নিরাপত্তার নাই, পুলিশ নাই, সেই সমস্ত এলাকা দিয়ে তারা হেঁটে আপনার কোনো রকম, তারপর তাদেরকে ডাকাতি ধরে, গুন্ডা পান্ডা ধরে, পকেটে আছে কিনা টাকা পয়সা আছে কিনা, ডলার আছে কিনা, এত রিস্ক নিয়ে কিন্তু এই বাংলাদেশিরা বিভিন্ন দেশে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, বিশেষ করে আমেরিকাতে বর্ডার দিয়ে, মেক্সিকো বর্ডার দিয়ে, যেহেতু মেক্সিকো বর্ডার খোলা, আপনি দেখবেন গ্রিসে যাচ্ছে, ভূমধ্যসাগরের পার হয়ে
মানে ডুবে যাচ্ছে, প্রচুর লোক মারা যাচ্ছে। আবার অনেকে ওই আপনার ওই যাচ্ছে কি বলে গ্রিস, ইটালিও যাচ্ছে। তো এগুলি এই যে যাচ্ছে, আমি যেটা প্রথমে বলতে চাচ্ছি যে সরকারের উচিত যে প্রবাসীরা যে এত কষ্ট করে যাচ্ছে এবং শুধু সে তো রেমিটেন্স পাঠাচ্ছে এবং সেই রেমিটেন্স দিয়ে কিন্তু এই দেশ চলছে এবং তাদের ব্যাপারে কিন্তু সরকার, আমি যেটা বলছি প্রথমে যে উদাসীন, প্রত্যেকটা সরকার উদাসীন। এবং আমি আপনার কাছে আসবো অ্যাডভোকেট লেখেন, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আকাশপথ বলতে আমি বোঝাচ্ছি যে এখান থেকে আকাশপথেই তো যাচ্ছে, তারা কিভাবে এই যে মেক্সিকো, ব্রাজিল বা অন্যান্য দেশে যে যাচ্ছে সেখানে আমাদের আসলে কতটুকু অপরচুনিটি আছে, সুযোগ সুবিধা আছে, এটা তো আমাদের দেশেই জানার কথা। এবং লোকজন যাচ্ছে তখনই তো এটা চেক দেওয়া দরকার। এটা এক ধরনের মানব পাচার, ঠিক আছে? আমাদের দেশের আগে নারী পাচার হতো, শিশু পাচার হতো, যেটা নিয়ে আমরা কাজ করেছি দীর্ঘ সময় ধরে। এটা এখন আর নারী শিশুর মধ্যে অবস্থান করছে না, এটা মানব পাচার। এটা যখন আপনি প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যাবেন তখন মানুষ কিন্তু একটা স্বপ্ন দেখে যে সে একটা বাইরে যাবে, সে একটা টাকা উপার্জন করবে, এত ডলারের, মানে একটা স্বপ্ন নিয়ে থাকে। তখন কিছু দালাল বিভিন্ন জায়গায় ঘুরে, আমাদের দেশে কিন্তু এখনো দালাল আছে, যে দালাল এজেন্সিগুলোর মাধ্যমে তারা যায়, এই লোকগুলোকে সংগ্রহ করে নিয়ে তাদেরকে আপনার একটা পাসপোর্ট বানাই দিয়ে কোনো রকম খালি ওই জায়গাটা পর্যন্ত পৌঁছায় দেয় তারা। তারপরে কি হবে সেটা কিন্তু তারা রেসপন্সিবিলিটি নেয় না। যখন তারা বর্ডার ক্রস করার চেষ্টা করে বিভিন্নভাবে বিভিন্ন, ওখানেও কিন্তু দালাল আছে, আবার তাদেরকে বলে দেওয়া হয় যে আমার লোক যখন রিসিভ করবে, কিন্তু যখন তারা ভয় পায় যে এখান থেকে কিছু হবে তখন কিন্তু তারা সরে যায়। এটা গেলে আর একটা পথ। আপনার সরাসরি ডাইরেক্ট আমেরিকাতেও যাচ্ছে। কিভাবে? এখানে ধরেন এজেন্সি বিভিন্ন কাজ দেখালো যে সে এরকম ভালো কাজ জানে, এখন একটু অনেক কড়াকড়ি হয়ে গেছে। এখন অ্যাম্বাসি আগে যেরকম খুব ফ্রি মানে ভিসা দিয়ে দিত, এখন আর সেটা দেয় না। কারণ এখন থাম ইমপ্রেশন নিয়ে পারেই বোঝা যায় যে সে কোথায় গেছিলো বা কী অবস্থায় আছে, সহজে কেউ ঢুকতে পারে না। অনেকে অনেক আগের কথা বলছি, যে দুবার ডেপোর্ট হওয়ার পর আবারও গেছে থার্ডবার, কিন্তু এখন আর পারে না, কারণ এখন অলরেডি সেটা তার হাতের থাম ইমপ্রেশন নেওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝে ফেলে যে সে চলে এসছে। আপনার কাছে আমার বলার এটাই যে মানব পাচার সারা ওয়ার্ল্ডে ঘটতেছে। এই মানব পাচার করার জন্য ভূমধ্য সাগরে ধর পানিতে ডুবে মারা গেল কত হাজার থাইল্যান্ডের যখন জাহাজে উঠতে গেল তখনও কিন্তু অনেক মানুষ মারা গেল, তারা না খেয়েছিল, তাদের খুবই খারাপ অবস্থা ছিল। এটার জন্য দায়ী আমি বলবো যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং আমাদের যে মানব পাচারের যে এজেন্সিগুলো আছে, এই এজেন্সিগুলো যে তাদেরকে একটা প্রলোভন দেখায়, তাদের টোপ ফেলে যে টাকা নিয়ে যায়। যেমন আমি যে ছেলেটার কথা বললাম যে এখন সৌদি আরব আছে, সে বলছে যে আমি যদি এখন কোনো রকম আমাকে যদি পাঠায় দেয় তাহলে আমার বাবা স্ট্রোক করেছে, আমার বাবা মারা যাবে, আমার 2 বোনের বিয়ে দিতে হবে, আমাকে যেভাবে হোক আমি এই তোর কাজ করতে হচ্ছে। সেম যখন ডলারে যায়, এতে তো ধরেন ডলারে যখন যায় তখন তারা মিষ্টির দোকান, আমি দেখেছি ভিতরে যায় ঢুকে মিষ্টির দোকানে যে মিষ্টি বানাচ্ছে আগুনের কাছে অনেকক্ষণ ধরে আছে, একটা রুমের ভিতর প্রায় 60-70 জন অবস্থান করে, এতটুকু আমরা অমানবিকতা কাকে বলে সেটার জন্য ওখানকার সরকার দায়ী না, যেহেতু সে অবৈধভাবে গেছে তার থাকার জায়গা দায়, তাকে যে বিজনেসে লাগাচ্ছে সেও জানে যে অল্প টাকা দামে একে পাচ্ছি, এবং একই সঙ্গে সে ওই টাকাটা সঞ্চয় করে কোনো রকম করে বাড়িতে পাঠায়। এবং যারা ফেরত আসে তাদেরই কিন্তু অনেকেই বলছে যে কেউ 20 লাখ 30 লাখ এরকম টাকা তারা খরচ করে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে এই যে 20 লাখ 30 লাখ টাকাতে আমি যে গিয়েছি, এই যাওয়াটার থেকে যদি আমি 20 লাখ 30 লাখ টাকা বাংলাদেশেই কোনো একটা ছোটোখাটো মুদির দোকানই হোক না কেন, আমি যদি সৎপথে দিতাম তাহলে আজকে আমাকে ফেরতও আসতে হতো না, আজকে আমাকে করুণ অবস্থার শিকার হতো না। আর এখানে আরেকটা কথা, সে যখন ব্যাক করলো আমেরিকার থেকে তখন সে সমাজের কাছে কিন্তু আরেকটু ছোট হয়ে গেল, বা সে যেখানে অবস্থান করবে যে তুমি তো ব্যাক করেছো কারণ তুমি অবৈধভাবে ছিলে, সেটা একটা গল্প স্বপ্ন নিয়ে গেছে এখান থেকে যে আমি আমেরিকা যাচ্ছি, তার সমাজে একটা প্রতিষ্ঠিত একটা ব্যবস্থা হয়েছিল। সুতরাং আমি বলবো যে রাষ্ট্র এমনভাবে ব্যবস্থা করুক, এজেন্সিগুলোকে অন্তত এই যে যারা মানব পাচার, আমি ওই জায়গায় আপনাকে প্রশ্ন করছিলাম, যখনই একটা লোক ব্রাজিল যাবে, যখনই একটা লোক মেক্সিকো যাবে, এজেন্সি গুলোই এইগুলোর মানব পাচারের সাথে সম্পৃক্ত। আপনি দেখেন হজে আর এই সরকার আসার আগে আমাদের হজের অনেকগুলো মানে কমপ্লেন আসছিল, কিন্তু এবার কিন্তু আসে নাই। কেন আসে নাই? সুষ্ঠুভাবে সুন্দরভাবে সব কিছু করা হয়েছে। সেম এজেন্সিগুলো যদি ধরা হয়, যদি কোনো ব্যক্তি এরকম ফেরত আসে, যে যারা এসছে না এসছেন তারা তো জানে কার মাধ্যমে গেছিল, তারা বলুক গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করুক যে আমরা এর মাধ্যমে গেছিলাম, এত লক্ষ টাকা দিচ্ছি, এবার তারা উত্তর দিয়ে কীভাবে পাঠানো হয়েছে। তাই তো আপনি সহজভাবে আপনি আমেরিকান পর্যন্ত দৌড়াইতে হবে না, আপনি এখানকার এজেন্সির মাধ্যমে সে যাবে যে কিভাবে সে গেল, তাহলে আপনি অলরেডি এই লোকটা সে ক্ষতিপূরণও পাবে এজেন্সির মাধ্যমে এবং তার লাইসেন্স ক্যান্সেল করবে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনারা যারা কমিউনিটির আছেন
তারা ওইখানে কোনো ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আছে কিনা, বা যারা বাংলাদেশিরা রয়েছেন তাদের সাথে আপনারা, যেহেতু আপনারা কমিউনিটির নেতৃত্ব দিচ্ছেন, যে যারা ইলিগালি আছে অথবা যারা বৈধভাবে আছে সবাইকে সচেতন করা যে এইভাবে যারা আসে তাদেরকে ডিসকারেজ করা বা অবৈধ পথে যেন কেউ না যায়, সেই বিষয়টা যারা, কারণ এখান থেকে যারা যায় কেউ না কারো শেল্টারে অথবা কারো না কারোর সাথে যোগাযোগ করে যায়। এটা সুন্দর আপনি প্রশ্ন করেছেন। মানে ওখানে আমরা আমেরিকাতে মানে যারা বাংলাদেশে আছি তাদের যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মেইন স্ট্রিমের সাথে থাকি, মেইন স্ট্রিম পলিটিক্সে, তাহলে কিন্তু আমাদের একটা অবস্থান থাকে, কথা বলার একটা আমাদের একটা মানে আমাদের কথার একটা ভ্যালু থাকবে। যেমন প্রত্যেকটা কংগ্রেসম্যান কিন্তু প্রতি 2 বছর অন্তর অন্তর ভোটের কাছে মানুষের কাছে আসে ভোটের জন্য। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের স্বার্থে ভোট দেই এবং কংগ্রেসম্যানদেরকে ফান্ড রেজ করি, যেটা ওখানে ফান্ড রেজ করতে হয়, তাদের ক্যাম্পেইন করি, তাদের ভলান্টারিলি কাজ করি, পলিটিক্যালি ইনভলভমেন্ট যদি হই, আমরা বাংলাদেশিরা কিন্তু এই দেশে খুব ইনভলভ, আবার ওখানেও কিন্তু অনেক বাংলাদেশের আমেরিকান পলিটিক্সে আমরাও যে ইনভলভ, আবার মেইন স্ট্রিমে ইনভলভ। তো আমি চাচ্ছি মেইন স্ট্রিমে যদি সমস্ত বাংলাদেশি ভোট দান করে, ক্যাম্পেইন করে, তাহলে কিন্তু অনেক মানে এই কংগ্রেসম্যানরাই তো আইন পাস করে, তখন কিন্তু তারা এই মানে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আইন পাসটা করবে না। সেক্ষেত্রে আমি কয়েক বছর যাবতই আমি একটা স্লোগান দিয়েছি, যেহেতু আমি ওখানে মানে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি নিউ ইয়র্ক স্টেট সিনেটে ইলেকশন করেছিলাম 2002-তে, আমি রিপাবলিকান সেন্ট্রাল কমিটির ন্যাশনাল কমিটির সাথে আছি। তো সেক্ষেত্রে আমাদের এবার স্লোগান ছিল যে নট অনলি জুইশ ভোট ম্যাটার্স, নট অনলি মানে ব্ল্যাক ভোট ম্যাটার্স, মুসলিম ভোট ম্যাটার্স টু। তো সেই কারণে আমরা দেখবেন আমরা এবার নিউ ইয়র্কে দেখেন এবার মুসলিমদের বড় একটা অংশ আছে, এবং নট অনলি বাংলাদেশি বললে তো আমি হচ্ছে না, কারণ আমাদের টার্গেটটা হলো মুসলিম। ওখানে বাংলাদেশি চেয়ে মুসলিম টার্গেট, কারণ একটা গ্রুপ আছে মানে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে। তো সেক্ষেত্রে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়, যেমন জুইশ ঐক্যবদ্ধ, অ্যান্ড জুইশ বলতে তো ইসরায়েলি জুইশ বা জার্মানি বা মানে রাশিয়ান জু এমন না, সমস্ত জু এক। হ্যাঁ, তো সেক্ষেত্রে সমস্ত চাইনিজ এক, চাইনিজদের মধ্যে অনেক বিভাজন আছে, ভাগ আছে, বিভিন্ন ভাষাভাষী আছে। তো সেক্ষেত্রে যেমন ইন্ডিয়া বিশাল কান্ট্রি, সমস্ত ইন্ডিয়ান এক, সেখানে কেরালিয়ান ইন্ডিয়ান বা পশ্চিম বাংলার ইন্ডিয়ান না, তো সমস্ত ইন্ডিয়া। তো সেক্ষেত্রে আমরা মুসলিম ভোট যদি আমরা এক হতে পারি, তাহলে আমাদের কিন্তু অর্জন আসছে। যেমন আমি যখন ইলেকশন করেছিলাম 22 বছর আগে, তখন কিন্তু কোনো মুসলিম রিপ্রেজেন্টেটিভ ছিল না। এখন আমাদের বাংলাদেশিদের মধ্যেই প্রায় 50 জনের বেশি কমিউনিটি বোর্ড মেম্বার আছে। আমাদের কিন্তু এখন জাজ আছে বাংলাদেশি, হোয়াইট হাউসে আমাদের ছেলেমেয়েরা কাজ করে, আমাদের অ্যাসেম্বলিম্যান সিনেটর আছে। আরেকটা প্রসঙ্গে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এই যে আমাদের প্রধান উপদেষ্টা যেটা ঘোষণা করছে প্রবাসীদের ভোটের বিষয়, এইটাকে আসলে আপনার কীভাবে, আপনি 30 সেকেন্ড বলুন, তারপর আমি। আচ্ছা, প্রবাসীদের ভোটের আগে আমি একটা জিনিস বলতে চাই শর্ট করে, যে আমরা যদি দেখেন আউটসোর্সিং আছে, আউটসোর্সিংয়ে আমরা করতে পারি বাংলাদেশে, এবং এই যে 7, 8, 10, 20 লাখ টাকা যে বিদেশে যায়, আমরা যদি মানে প্রত্যেকটা এলাকায় যদি সরকার ভোকেশনাল করে, তাহলে যদি ট্রেনিং নিয়ে থাকে, তাহলে সে দেখবে 10 লাখ টাকা আমি না গিয়ে, আমি তখন কাজ জানি, আমি ইলেকট্রিশিয়ান জানি, আমি এই জানি, তাহলে আমি এই দেশেই করার চেষ্টা করব। তো এই ব্যাপারটা সরকারের প্রতি থাকবে। আর একটা জিনিস আমি আশার বাণী হচ্ছে যে এবার বিএনপি কিন্তু বলেছে আমরা ক্ষমতায় যদি আসি, তাহলে প্রথম বছরে আমরা এই কত লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এটা গুড সাইন, মানে এটা আমরা সাধুবাদ জানি, এগুলি দরকার আছে। আর যেটা আপনি বললেন প্রবাসীদের ভোটের ব্যাপারটা, এটা একটা আমি ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি রিয়েলাইজ করেছেন যে তিনিও দীর্ঘদিন প্রবাসীতে বা বিভিন্ন দেশে তিনি ছিলেন। প্রবাসীদের যেমন আইরিন আপা বললেন যে অভিজ্ঞতার কথা, কত মানে নির্মম অভিজ্ঞতা, সেই কারণে আমি বলবো যে প্রবাসীদের ভোট যদি থাকে, তাহলে সরকার মানে প্রবাসীদেরকে মূল্যায়ন করবে। অ্যাডভোকেট সেই জায়গায় আসতে যাচ্ছে না, এবং নির্বাচনে অংশগ্রহণ করার কথা, ভোট যদি থাকে তাহলে গুরুত্বটা বেশি পাবে। আপনি কি মনে করেন? দেখেন, একটা মানুষ খুব কষ্ট, যারা লিগালি আছে, আমি সেই কথাটাই বলি, কারণ যারা ইলিগাল আছে তার তো ভোট দিতে গেলে পারে তার ওখানকার অনেক ঝামেলা হবে, কারণ অ্যাম্বাসিতে সে যেতে হবে বা অনেক কিছু। যারা লিগাল আছে তারা ধরেন ভোটার হলো ওখান থেকে, এখানে কিন্তু তারা যে রেমিটেন্সটা পাঠাচ্ছে সেটা দিয়ে কিন্তু গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকদিন দেখাচ্ছে যে আমাদের কত আসছে। তাদের অনেক বড় রাইট, তারা কিন্তু আমাদেরকে মানে কিছু মানে আমাদের জীবনে সিঞ্চিত করে রাখছে পানি দিয়ে। তো অবশ্যই তাদের ভোটার অধিকার যদি দেওয়া হয়, তা আমি মনে করি যে এটা তাদের প্রাপ্য, তারা ডিজার্ভ করে এটা। আর কিন্তু আমি এখানেও বলতে চাই যে এক্ষেত্রে
এমনভাবে ভোটার যারা হবে তারা যেন সত্যিকারেই ওখানে ওইভাবে আছে কি আছে না সেটাও যেন একটু দেখার দরকার, যে ইন ফিউচার আবার এটা নিয়ে আবার একটা ঝামেলা না কিছু হয়। তবে ভোটার অধিকার তারা রিজার্ভ করে, আমি মনে করেছি এটা তাদের প্রাপ্য এবং তাদের হওয়া উচিত। এবং এটা হলে তো নিশ্চয়ই গুরুত্বটা সরকারের কাছে, গুরুত্ব ওরাও সরকার এখানকার বাংলাদেশের যে গভর্নমেন্ট থাকবে সেও কিন্তু বুঝবে যে এখানকার যারা অবস্থান করছে সারা ওয়ার্ল্ডে যে প্রবাসীরা, তারা কিন্তু শুধু গুরুত্ব না, আমি বলবো যে তারা এখানে এসে যে একটা যে মর্যাদা, তাদেরকে অনেক সময় শ্রমিক বলে বা বলে যে যেভাবে দেখানো হয়, সেটার থেকে যেভাবে সে কাজ করুক না কেন, সে কাজ করছে, তার সে মর্যাদা, সে সম্মানটা সে প্রাপ্য এখানে এসে পাবে। এটার জন্য আমি মনে করি যে অবশ্যই তার ভোটাধিকার দরকার। আরেকটা জিনিস হলো যে সরকার, যে সরকারি ক্ষমতায় বাংলাদেশে থাকবে তখন বিভিন্ন দেশের সরকারের সাথে যোগাযোগ করবে, যাতে হয়রানি না হয়, মানে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করবে যে আমাদের লোকগুলি যেন মানে হয়রানির শিকার না হয়। এই যে তখন প্রবাসীদের একটা মূল্যায়ন হবে, ভয়েস থাকবে। না, আমি একটা কথা বলে এখানে শেষ করি, সেটা হচ্ছে যেমন ধরেন মালয়েশিয়া বলেন, আমাদের একটা খুব খারাপ দিক আছে, আমাদের অ্যাম্বাসেডার বিভিন্ন জায়গায় রাখা হয় কিসের জন্য? প্রবাসী যে সমস্ত বাংলাদেশিরা আছেন তাদের সুখ দুঃখের কথা, তাদের প্রবলেমগুলো সলভ করে দেয়। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে যারা ওখানকার অ্যাম্বাসেডার, তারা মনে করে যে পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গায় তারা অবস্থান করছে এবং তাদের পাশ দিয়ে কেউ যেতে পারবে না। এর ফলে হচ্ছে কি, অনেকে ধরেন লিগালি হোক আর ইলিগালি হোক, যেভাবেই আটক হোক না কেন, সেখানে কিন্তু তাদের একটা ভয়েস আপ করা উচিত। যেমন ধরেন আমি বলি যে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু ওখানে যখন মিছিল করছে দুবাইতে, যেটা নিষেধ, কিন্তু দেখেন সেখানে করার পরে কিন্তু এই সরকারই লিয়াজ করে এদেরকে বের করে নিয়ে আসলো। তার মানে কি, ওখানে একটা আমাদের ভাবমূর্তি তৈরি করতে হবে এবং যেন যারা ধরেন ঢুকে গেছে ইলিগালি, তারা যেন একটা অবস্থানে যেতে পারে সেরকম একটা পজিশন ক্রিয়েট করবে। আমেরিকার ক্ষেত্রে তো হ্যাঁ, আমি বলছি এরকম একটা পথ ক্রিয়েট করা উচিত যে যেন তারা সেই ব্যবস্থাটা গ্রহণ করতে পারে, যে এরা যেন একটা সুন্দর পর্যায়ে যেতে পারে। এবং কোনো কারণে যদি তাদের এরকম ধরনের যেটা বলেন ডেপোর্ট করলো বা হাতে হ্যান্ডকাপ দিল, সেই জায়গাগুলোতে তারা যেন একটা আমি বলবো বার্গেনিং পয়েন্টের জন্য আসতে পারে, সেই ভাবমূর্তিটা তৈরি করার জন্য তার একটা, যেমন একজন আমেরিকান যদি সারা বিশ্বে কোথাও অ্যারেস্ট হয় বা ঝামেলা পড়ে, সঙ্গে সঙ্গে অ্যাম্বাসি কিন্তু ঝাঁপিয়ে পড়ে, এবং সেক্ষেত্রে আমাদের অ্যাম্বাসিগুলি কিন্তু সে ব্যাপারে সক্রিয় না। আচ্ছা, তার মানে যে ঘটনাটা ঘটছে অ্যাম্বাসিগুলোর সক্রিয় হতে হবে। ধন্যবাদ গিয়াস আহমেদ এবং অ্যাডভোকেট এলিনা খান, আপনাদের দুজনকে চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের দুজন অতিথির কথা শুনলেন। আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে বলবো যে আমেরিকা অনেকেই যেতে চান, কিন্তু বুঝে শুনে যেতে হবে, অবৈধভাবে যাওয়া চলবে না। গেলে পরে পরিস্থিতি কী হতে পারে সেটি আমাদের আলোচকদের মুখ থেকেই শুনলেন, যে তাদেরকে এমনভাবে ফেরত এখন পাঠানো হচ্ছে যে কারণে আপনাদের ভবিষ্যতে যারা যেতে চান তাদেরকে অবশ্যই বৈধভাবে যার জন্য আমরা উৎসাহিত করছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করবো, তবে যাওয়ার আগে আমরা শেষ করার আগে একটি প্রতিবেদন দেব। প্রতিবেদন দেখার মধ্যেই দিয়েই আমাদের অনুষ্ঠানটি শেষ হবে। সেটি হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার যিনি অ্যাম্বাসিডার অর্থাৎ হাই কমিশনার, তিনি বাংলাদেশে এসেছিলেন। তিনি নয়াদিল্লিতে থাকেন, বাংলাদেশ, নেপাল এবং ভারতের দায়িত্বে তিনি। তো তিনি বলেছেন যে আমাদের বাংলাদেশে একটা দূতাবাস খুলতে চান এবং বাংলাদেশি অবৈধ যারা আছেন তাদেরকে তারা বৈধ করতে চান। সেই বিষয়ে আমরা প্রতিবেদনটি দেখার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অভিবাসন, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের সম্পর্ক বাড়ছে। তবে ঢাকায় দেশটির দূতাবাস না থাকায় তৈরি হচ্ছে নানা সমস্যা। ভারতের নয়াদিল্লি থেকেই দেশটি বাংলাদেশে কূটনৈতিক কার্যক্রম চালায়। এতে দক্ষিণ আফ্রিকার ভিসা সহ কনসুলার সেবা পেতে নানা ঝক্কি ঝামেলায় পড়তে হয় বাংলাদেশিদের। বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশে দূতাবাস খুলতে চায় দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ঢাকায় এসে এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন দেশটির হাই কমিশনার অনিল শুক্লাল। পরিকল্পনা থাকলেও অর্থনৈতিক কারণে বাংলাদেশে দূতাবাস স্থাপন করতে পারেনি। তবে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হলে বাংলাদেশে দূতাবাস স্থাপন করা হবে। এটি আমাদের অগ্রাধিকারে আছে। অক্টোবরের মধ্যে আমরা ইলেকট্রনিক ভিসা চালু করব। বাংলাদেশিরাও এর সুবিধা পাবে। সরাসরি বিমান যোগাযোগের চিন্তাও আছে। আনডকুমেন্টেড বাংলাদেশি সহ প্রবাসীদের বৈধ করার কথাও জানান হাই কমিশনার। শুধু বাংলাদেশি নয়, অনেক প্রবাসী অবৈধ হয়ে পড়েছে। আমরা তাদের বৈধ করছি। বাংলাদেশি সহ সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে সরকার। তবে বাংলাদেশ দূতাবাসকেও এক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। দক্ষিণ আফ্রিকার বিস্তৃত কৃষিভূমি লিজ নিয়ে খামার করার ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।